সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল ৯টার খবরে। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ২৪-এর গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় জানান ছাত্রদল নেতারা। শুধু আলো প্রজ্বলিত শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন সব কটা জানালা আমাদের খুলে রাখতে হবে। ওই শহীদরা আসবে, চুপি চুপি আসবে, আমাদের স্মৃতিতে তারা ধারণ করব। আমরা ধারণ করে আমাদের মনের মধ্যে যাতে কোনো ধরনের বিবেকহীন কোনো স্বপ্ন না জাগ্রত হতে পারে, সেই তাড়নাটা তারা দেবে। ৬৪ সংশোধনী এনে সংসদে পাশ হলো ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট। সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ এবং খুচরা ব্যবসায়ীদের ওপর আগাম কর আরোপের প্রস্তাব থেকে সরে এসেছে সরকার। শর্ত সাপেক্ষে কর্পোরেট কর ২.৫% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্প উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এসব পরিবর্তন। ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট বুধবার থেকে কার্যকর হচ্ছে। ধন্যবাদ। প্রায় এক মাসের আলোচনা বিতর্ক শেষে জাতীয় সংসদে পাশ হলো ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট, যেখানে ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকায় বৃদ্ধি, কিছু ক্ষেত্রে কর ছাড়, ব্যাংক হিসেবে টিআইএন নয়, কালো টাকা সাদা করার সুযোগ বাদ দেয়া সহ আনা হয় ৬৪টি সংশোধনী। ফ্যামিলি কার্ড এটি একটি নতুন উদ্যোগ। যদিও আকার থাকছে প্রস্তাবিত ৯,৩৮,০০০ কোটি টাকায়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে যা সংসদে কণ্ঠভোটে পাশ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এই দিন রীতি অনুযায়ী নির্দিষ্টকরণ বিল পাশের প্রক্রিয়া শুরু হয় সংসদে। এবারের বাজেটে ৫৯টি মঞ্জুরি দাবিতে ৩৬টি মন্ত্রণালয় ও বিভাগের বিপরীতে ১,৩৪৩টি ছাঁটাই প্রস্তাব উপস্থাপন করেন বিরোধী দলের ৪৩ জন সংসদ সদস্য, যা সরাসরি কণ্ঠভোটে নাকচ হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। বাজেটে ৬.৫% প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য সরকারের। ৭ই জুলাই ২০২৬ ৩ ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। বাজেটকে অপরিকল্পিত ও অস্বচ্ছ উল্লেখ করে এর বিপক্ষে ভোট দিয়েছে বিরোধী দল। পাশাপাশি ব্যাংক খাতে বিদ্যমান সংকট বাজেট বাস্তবায়নে বড় অন্তরায় বলে মনে করে জামায়াতে ইসলামী। বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এসব জানান সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান। এই ব্যাংকিং খাতটাই আসলে আগামীর বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। আমরা বলেছিলাম সংসদে, সরকার এখন টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে লোন দিচ্ছে, সুতরাং এই ব্যাংকগুলো থেকে কিভাবে ১,১২,০০০ কোটি টাকা লোন দেবে। এই অবাস্তব পরিকল্পনা, অস্বচ্ছতা এবং অপরিকল্পিত যেই বিষয়গুলো রয়েছে, এইগুলার কারণে আমরা এই অর্থ বিলে আমরা না ভোট দিয়েছি। নতুন অর্থ বছরের প্রথমার্ধের জন্য সংযত মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। সেখানে বেসরকারি খাতে ঋণের লক্ষ্যমাত্রা কমিয়ে ৬.৮% নামিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। গভর্নর জানান, খেলাপি ঋণ কমাতে 18 মাসের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আমাদের প্রচলিত প্রথা অনুযায়ী বেসরকারি খাতের বিনিয়োগে খরা দীর্ঘদিনের, সাথে উচ্চ মূল্যস্ফীতি। দেশের সামষ্টিক অর্থনীতির এই চ্যালেঞ্জ নিয়ে ঘোষণা হলো নতুন অর্থ বছরের প্রথম মুদ্রানীতি।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর মুস্তাকুর রহমান আনুষ্ঠানিকভাবে এই রূপরেখা তুলে ধরেন, যেখানে স্পষ্ট বার্তা আপাতত বাজার থেকে তারল্য কমানোর সংকোচনমূলক নীতিতেই হাঁটবে কেন্দ্রীয় ব্যাংক। এই প্রসেসটা শেষ করতে করতে আমাদের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা সাধারণ মানুষের নাবিশ্বাসের কারণ। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আগের মতোই কঠোর অবস্থানে থেকে নীতি সুধার 10% অপরিবর্তিত রাখা হয়েছে। তবে ব্যবসা বাণিজ্য গতি ফেরাতে এবং ঋণের ব্যয় কমাতে ব্যাংকের ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান বা স্প্রেড 4% সুনির্দিষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেক্ষিতে আমরা আমাদের মানির অ্যাভেলেবিলিটিটাকে ইন জেনারেল একটু এক্সপেন্সিভই রাখতে চাই। 2025-26 অর্থ বছরের জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 8.5% থাকলেও বাস্তবে তা নেমে এসেছে 5.5%। এমন বাস্তবতা সামনে রেখে ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা হয়েছে 6.8%। কমানো হয়েছে ব্যাংক খাত থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রাও। ডিসেম্বর নাগাদ প্রায় 7%-এর কাছাকাছি এবং জুন নাগাদ এটা 8%-এর কাছাকাছি আসবে। তো আমরা মনে করি যদি 8%-এর মতো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আমরা উন্নয়ন ঘটাতে পারি, সেই ক্ষেত্রে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে অনেক সহায়ক হবে। এ সময় ব্যাংক খাতের বিভিন্ন সংকট নিয়ে কথা বলেন গভর্নর। খেলাপি ঋণ আদায়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। যে আমরা দুইটা আইন করছি, একটা হচ্ছে মানি লোন কোড, আরেকটা আইন করছি আমরা ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট। সো এইখানে যেটা হবে, মানি লোন কোর্টে আমরা সরকারকে প্রস্তাব করছি যে এই কোর্টের বিচার যাতে 6 মাসে শেষ হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে ঘুরে ফিরে আসে ইসলামী ব্যাংক প্রসঙ্গ, যদিও এই বিষয়ে কোনো কথা বলেননি গভর্নর মুস্তাকুর রহমান। আমি সবাইকে রিকোয়েস্ট করবো স্পেকুলেটিভ কোনো আলোচনা আমরা না করি, একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্ন ফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন ফাঁসের কোনো শঙ্কা নেই বলেও জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে সব বোর্ডে একই মানদণ্ড বজায় রেখে উত্তরপত্র মূল্যায়ন করা এবং প্রশ্ন ফাঁস প্রতিরোধ করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আবির হোসেনের রিপোর্ট। ছাত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এইচএসসি ও সমমান পরীক্ষা, যার ফলাফল অনেকটাই নির্ধারণ করে দেয় জীবনের গতিপথ। এবার সে পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে 10,69,714 জন, আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে 2,08,69 জন সহ মোট পরীক্ষার্থী 12,70,583 জন। এবার 2,997টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এর মধ্যে 145টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে 40টি ঢাকায়। পরীক্ষা সুষ্ঠু করতে প্রশ্নপত্র বিতরণ, খাতা সংরক্ষণ, কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, শৌচাগার তল্লাশি সহ 35টির নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি জানান, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এইচএসসি 2026 ও সমমান অত্যন্ত সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। প্রথমত আউট হওয়ার সম্ভাবনা খুবই কম আশা করছি। তারপরেও যদি দুর্ঘটনা ঘটে যায়, হতে পারে এরকম যে একযোগে সারা দেশে একটা পরীক্ষা পিছানো লাগতে পারে। এদিকে কোনো পরীক্ষা কেন্দ্রে নকল ধরা পড়লে শুধুমাত্র পরীক্ষার্থী নয়, সেই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। আন্ডার এজকে আমরা পানিশমেন্ট দিতে পারি না, ইটস নট প্রপার। আমরা তাকে প্রভিশনে পাঠাতে পারি, কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ দ্য রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। শিক্ষাবিদরা বলছেন, দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ ইতিবাচক। তবে প্রশ্ন ফাঁস সম্পূর্ণভাবে রোধ করা এবং সব বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন হবে বড় চ্যালেঞ্জ। প্রশ্নের কারণে, তারতম্যের কারণে কেউ ভালো করে কেউ খারাপ করে, এই বৈষম্যটা থাকবে না। একই ধরনের প্রশ্ন, একই ধরনের স্ট্যান্ডার্ড, এটা বজায় থাকবে। এখন কিন্তু পুরো বাংলাদেশের একই প্রশ্ন, সুতরাং আগের চেয়ে অনেক বেশি সতর্ক থাকা লাগবে আমাদেরকে, কোনোভাবে যাতে প্রশ্ন ফাঁস না হয়। একই প্রশ্নের উত্তর একই লিখলো, এক একজনের কাছে গেলে এক এক রকম নম্বর পাওয়া যায়, এটা যাতে না হয়, এটা কমন একটা ইনস্ট্রাকশন থাকা। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, আর 15 আগস্টের মধ্যেই শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।
জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের ৩ মামলায় ৩০ বছরের কারাদণ্ড হয়েছে হাসানুল হক ইনুর। তবে তাকে সাজা খাটতে হবে ১০ বছর। এমন রায়ে খুশি হতে পারেনি প্রসিকিউশন ও আসামি পক্ষের কেউই। দুপক্ষই আপিলের কথা জানিয়েছে। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, জুলাই হত্যায় ইনুর সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনাকে বুদ্ধি পরামর্শ দিতেন হাসানুল হক ইনু, যার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের রায় ঘিরে কারাগার থেকে ট্রাইব্যুনালে যখন হাজির করা হয়, অনেকটাই হাস্যোজ্জ্বল ছিলেন ইনু। এজলাসে তোলার সময় হাত না ধরতে পুলিশ সদস্যদের অনুরোধ করেন তিনি। রায়ের শুরুতেই ট্রাইব্যুনাল জানিয়ে দেন, গুলি করে সরাসরি হত্যার প্রমাণ মেলেনি জাসদ সভাপতির বিরুদ্ধে। তাই খালাস দেয়া হয় 5 অভিযোগ থেকে। বাকি 3টির প্রতিটিতে ষড়যন্ত্র প্রমাণিত হওয়ায় 10 বছর করে জেল দেন ট্রাইব্যুনাল। জানান, একসাথে চলবে 3টি সাজা, ফলে কারাগারে থাকতে হবে সব মিলিয়ে 10 বছর। হাসানুল হক ইনু 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ট্রাইব্যুনালের এই রায়ে অসন্তোষ জানিয়েছে প্রসিকিউশন। এর বিরুদ্ধে আপিলের কথা জানান চিফ প্রসিকিউটর। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এ রায়কে ফরমায়েশি বলে দাবি হাসানুল হক ইনুর। তার স্ত্রী জানান, সাজার বিরুদ্ধে আপিলে যাবেন তারা। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। ক্ষমতার অপব্যবহার করে সেই ট্রাইব্যুনালকে উল্টে দিয়ে মুক্তিযোদ্ধাদের বিচার করেছে। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। জুলাই হত্যাযজ্ঞের মামলায় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি 6ষ্ঠ রায়। তবে ইনুই একমাত্র আসামি যার আলাদা বিচার হলো। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 106তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। 1921 সালের এই দিনে 3টি ফ্যাকাল্টির অধীন 12টি বিভাগে 877 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা করে পূর্ব বাংলার প্রথম এই বিদ্যাপীঠটি। প্রতিষ্ঠা লগ্ন থেকে সকল জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বিশ্ববিদ্যালয় ধন্য হয়েছে বহু জ্ঞানীগুণী মানুষের পদচারণায়। অনেক সফল মানুষের গল্পে সমৃদ্ধ হয়েছে এই ক্যাম্পাসের ইতিহাসের পাতা। বহু সীমাবদ্ধতার মাঝে অনেক প্রাপ্তি আর কিছু অপূর্ণতা নিয়েই আজ নতুন বছরে পা রাখছে 37,000 শিক্ষার্থীর উচ্চতর জ্ঞান ও গবেষণার ঠিকানা দেশের এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি। শতবর্ষ পাড়ি দিয়ে যে জ্ঞানগৃহ দ্যুতি ছড়িয়েছে একটি জাতির মুক্তির আন্দোলন থেকে সংস্কৃতির প্রবাহমান ধারায়, তা এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। সত্যেন বোসের মতো বিজ্ঞানী, আব্দুর রাজ্জাকের মতো জ্ঞান তাপস আর হেলাল হাফিজের কবিতার ছন্দে এখানে গড়ে ওঠে সময়ের শ্রেষ্ঠ নেতৃত্ব। 1921 সালের 1 জুলাই মাত্র 3টি ফ্যাকাল্টি দিয়ে যার যাত্রা শুরু, কালের পরিক্রমায় সেখানে এখন লেখাপড়া করছেন প্রায় 37,000 শিক্ষার্থী। আর 12টি ফ্যাকাল্টির অধীনে বিভাগ 83টি। আমার গবেষণার যে সেক্টরটা বা আমি যদি কোথাও একটা জ্ঞানের বিষয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে আমি আসলে ওইভাবে কাজ করে উঠতে পারছি না। অর্থাৎ রাষ্ট্রের প্রতি আমার যে দায়বদ্ধতাটা, এই দায়বদ্ধতাটা আমি আসলে পূরণ করতে পারছি না। গবেষণা খাতে যে বরাদ্দ আসার কথা, সেই বরাদ্দ এবং বরাদ্দর সঠিক ব্যবহার, সঠিক বন্টন, সেটা নিয়েও কথা থেকে যায়। পূর্ব বাংলার রাজনৈতিক নেতৃত্ব ও বুদ্ধিভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে যে বিদ্যাপীঠের পদযাত্রা, স্বাধীন বাংলাদেশে তা রূপ নিয়েছে কেবলই ঐতিহ্যে। সাথে সময়ের স্রোতে জ্ঞানভিত্তিক সমাজ গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েই যায়। 106 বছর আগে যেরকমভাবে বিশ্ববিদ্যালয়ে মেধাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে পারত, মেধার ভিত্তিতে পৃথিবীর যে কোনো ভালো স্কলারকে হায়ার করতে পারতো, সেরকমটা এখন আর আমরা পারি না। সত্যেন বোস আসার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্সের জন্মস্থান।
বলা হয় বোস আইনস্টাইন থিওরি। তারপর গত 100 বছরে কি করছে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 10 বছরের বড় চীনের সিংহুয়া ইউনিভার্সিটি, এটা পৃথিবীর আজকে সেরা 15টা বিশ্ববিদ্যালয় বা 20টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটা। বাজেট স্বল্পতা, আবাসন সংকট কিংবা ছাত্র শিক্ষকের আনুপাতিক হারে অসামঞ্জস্য, এত কিছু সত্ত্বেও প্রত্যাশার প্রাপ্তির মাঝে খুব বেশি ব্যবধান দেখছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আপনি বিশ্বের অন্য অক্সফোর্ড ক্যাম্ব্রিজের সাথে কম্পেয়ার করেন তা হবে না। তাদের যে আর্থসামাজিক অবস্থা, তাদের ফান্ডিং, তাদের সুবিধাদি, সেখানে আমরা দিতে পারছি না। আপনাকে যেমন সুবিধা দিবেন, যেমন অর্থ দিবেন, তেমন করে বিশ্ববিদ্যালয়কে আপনি উপস্থাপন করবো জাতির সামনে। প্রতিষ্ঠার পর থেকে বাঙালির প্রতিটি মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থী ও শিক্ষকরা মনে করেন, সময়ের সাথে উচ্চশিক্ষার মান উন্নয়ন ও গবেষণায় স্বাক্ষর রাখতে না পারলে ইতিহাসের গৌরব দিয়ে খুব বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। উত্তরাঞ্চলে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, বেশ কিছু জায়গা থেকে নামছে পানি। তবে কুড়িগ্রামে দুধকুমারের ভাঙনে বিলীন অন্তত 23টি বসতবাড়ি। ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘর, তিস্তা, করতোয়া ও সিরাজগঞ্জের যমুনা নদীতেও। এতে হুমকিতে নানা স্থাপনা। কখনো কমছে নদীর পানি, আবার কখনো বাড়ছে, পেরিয়ে যাচ্ছে বিপদসীমাও। এই যেমন কুড়িগ্রামের দুধকুমার নদ, দুদিন ধরে বইছে বিপদসীমার উপরে, ফলে বেড়েছে ভাঙন। ভুরুঙ্গামারীর চরধাওড়ার কুটি এলাকায় গেল 3 দিনে বিলীন অন্তত 30টি বসতবাড়ি, ভেসে গেছে গাছপালা ও কৃষি জমি। আতঙ্কে অনেকে সরিয়ে নিচ্ছেন সহায় সম্বল। অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রশাসন থেকে মেলেনি কোনো সহায়তা। বিভিন্ন ধানের বীজ ক্ষেত, এগুলো তো পানিতে তলিয়ে যাচ্ছে, অনেক ধানের বীজ নষ্ট হয়ে যাচ্ছে। যে বাপের ভিডিও মাটি যেটা সেটা তো গেছে, নিজে একটু কিনে বাড়ি করছে, এটা আমার থাকবে না, এটাও চলে যাবে। অনেক বাড়িঘর ভেঙে নিয়ে গেছে, মানুষের গাছগাছালি, ঘর বাড়ি কেউ আটকাতে পারছে, কেউ পারে নাই, সব নদীতে নিয়ে গেছে। গাইবান্ধায় বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে ভাঙন। আবাদি জমি, বসতভিটা সহ বিলীন হয়েছে বিভিন্ন স্থাপনা। ভাঙি বিলিং হয়ে গেল, বুঝছেন? এখানে সরকার কোনো অনুদানের আওয়া নিচ্ছে না বাড়িঘর দুয়ারের। নদী ভাঙিয়ে শেষ হয়ে গেল, বাড়িঘর বিলীন হয়ে গেল। তবে কমতে শুরু করেছে তিস্তার পানি। লালমনিরহাটে প্লাবিত এলাকা থেকে পানি নামায় দুর্ভোগ কমেছে কিছুটা। বাড়িঘর দর, মানুষের চাষাবাদ নষ্ট হয়ে যায়, আমরা এটা থেকে মুক্তি চাই। ধান তলে আছে, চাষা কষ্ট শেষ এই তিস্তার পানিতে। উজানের ঢলে সিরাজগঞ্জে পানি বাড়ছে যমুনার, ধসে গেছে ভাটিয়ারি এলাকায় নদীর ডান তীর রক্ষা বাঁধের 15 মিটার। ভাঙন দেখা দিয়েছে কাওয়াখোলা, চৌহাল ও কাজীপুর উপজেলায়। যমুনা নদীর পানি বাড়ানোর কারণে আমাদের বাটপিকেরা ডেবে গেছে গা। তো এভাবে যদি ভাঙন শুরু হয়, তাহলে তো খুব দ্রুত গতিতে এই এলাকা ভাঙে শেষ হয়ে যাবে। যমুনার পানি বাড়লেও বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সরাবান তহুরা, জিনিয়া, চ্যানেল 24। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান মামুন। যাচ্ছি তার কাছে। মামুন, বন্যার পানির এখন কি পরিস্থিতি, আর স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছে জানাবেন? যে আজকে যেমনটা সুখবর রয়েছে যে গাইবান্ধা যে 4-5টি নদী রয়েছে সেগুলোর পানি কিন্তু কমতে শুরু করেছে। গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু পানি কমতে শুরু করেছে বলে জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ড কন্ট্রোল রুম থেকে। যেহেতু গাইবান্ধা সুন্দরগঞ্জ বয়ে কিন্তু তিস্তা নদীর পানি কিন্তু এই গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, তারপরে সাঘাটা, ফুলছড়ি এদের উপর দিয়ে কিন্তু তিস্তা নদীর পানি কিন্তু এদিকে এসে উজান থেকে নেমে আসার পরে কিন্তু এই নদীর তীরবর্তী অঞ্চলগুলো প্লাবিত হয়। এখনও কিন্তু গাইবান্ধার যে নদীর পানি কমলেও কিন্তু এখনও যে ফসল রয়েছে, পাট ক্ষেত রয়েছে, সেগুলো কিন্তু নদীতে নিমজ্জিত রয়েছে। আমি যদি দেখাই যে এই যে নদী তীরবর্তী পানি উপচে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে কিন্তু এখনও পাট ক্ষেত আপনার ডুবে রয়েছে। এটা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার নদী, যমুনা নদী। এই যমুনা নদীর পানি কিন্তু তলিয়ে গেছে। পাশাপাশি এই
ভাঙন, ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে এই 4টি উপজেলার। ব্রহ্মপুত্র, যমুনা সব কিছুতেই আপনার ভাঙন অব্যাহত রয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঞ্চিবাড়ি, ফুলছড়ির কঞ্চিবাড়ি এলাকা কিন্তু পরিদর্শন করেছে ভাঙন কবলিত এলাকায়, এবং ক্ষতিগ্রস্ত যে পরিবারের কথা যে আপনি বললেন তাদেরকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে, কারা বাড়িঘর হারিয়েছেন, কারা কি অবস্থায় আছে, তাদেরকে নির্দিষ্টভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসন আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এই দুর্গত ভাঙন কবলিত মানুষজন আপনার হচ্ছে এখানে দুর্ভোগের মধ্যে আছেন এবং তারা বাড়িঘর নিয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন। চর অঞ্চলেও আপনার হচ্ছে অনেক জায়গায় কিন্তু মানুষজন কিন্তু খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। এখন পর্যন্ত কেউ কিন্তু খোঁজ খবর নেয়নি বলে তারা এমনটা অভিযোগ জানিয়েছেন এবং কোনো সাহায্য সহযোগিতাও পাননি। ধন্যবাদ মামুন। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম গাইবান্ধায়। চট্টগ্রামের উড়াল সড়কগুলো যেন ময়লা আবর্জনার ভাগাড়। মাঝে মাঝে ধুলাবালি ও ময়লা আবর্জনা বিভিন্ন স্থানে স্তূপ করেই দায় সারে পরিচ্ছন্ন কর্মীরা, কিন্তু তা আর অপসারণ হয় না দিনের পর দিন। ফলে তা আবারও ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। এতে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হচ্ছে খানাখন্দ, যা বাড়িয়ে দিচ্ছে যান চলাচলের ঝুঁকি। এটাতে অবকাঠামোর ঝুঁকি দেখছেন নগরবিদরা। চট্টগ্রামের কদমতলী ফ্লাইওভারের মঙ্গলবারের ছবি। কোথাও ধুলাবালির স্তূপ, আবার কোথাও ময়লা আবর্জনার ভাগাড়, যা পড়ে আছে গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এসব ধুলাবালি ও ময়লা ঝাড়ু দিয়ে বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখলেও সেখান থেকে তা অপসারণের যেন কেউ নেই, যা আবারও ছড়িয়ে পড়ে উড়াল সড়কে। কোথাও ময়লা আবর্জনা জমে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। এতে অল্প বৃষ্টিতেই ফ্লাইওভারে জমছে পানি, ফলে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হচ্ছে খানাখন্দ, যা বাড়িয়ে দিচ্ছে যান চলাচলের ঝুঁকি। এখানে অনেক ধুলবালু এখানে জমা থাকে, কারণ এগুলা পরিষ্কার থাকে ভালো, কারণ এখানে গাড়ি চলা এগুলা অসুবিধা হয়। মহিলারা পরিষ্কার করে টালাই যা গাড়ি আলা লই জানা। এখানে 1 মাসের মতো বালুগুলা ফুল রয়েছে এবং এখানে পানি জমি থাকে, রাস্তা গাঁথা হয়ে যায়, আমাদের চলাচলের জন্য কষ্ট হয়ে যেতেছে। আমরা যাচ্ছি, ধুলাবালি নাকে মুখে ঢুকতেছে, অনেক সময় দেখা যাচ্ছে ব্রেক করলে আপনার গাড়িটা স্লিপ করলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। নগরীর অন্যান্য ফ্লাইওভারেও একই অবস্থা। এই যেমন লালখান বাজার বহদ্দারার ফ্লাইওভার, যেখানে পরিচ্ছন্নতার কাজ হয় না দীর্ঘদিন। তাই লালখান বাজার থেকে 16 শহর পর্যন্ত ধুলাবালির স্তূপ দেখা গেছে অন্তত 8টি স্থানে। বাদ যায়নি রাহাত্তারপুল ও কালামিয়া বাজার ওভারপাসও। এটা যে একটা লংজিভিটি আছে, এটা তো একটা স্ট্রাকচার, আরসিসি স্ট্রাকচার। এখানে এভাবে পানি জমে থাকাটা কোনোভাবেই উচিত না। এই সমস্যাটার সমাধান খুবই সহজ, জাস্ট যে পরিষ্কার করে বালিগুলোকে যথাসময় নিয়ে যাওয়া। এই কাজটাই যদি করতে ব্যর্থ হয় সংস্থা, সিটি কর্পোরেশন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এটা খুবই দুঃখজনক। তবে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি মেয়র। ময়লা ওঠানোর সাথে সাথে কিন্তু আবার নিয়ে যাওয়া যায় না, এখানে পানিগুলো আপনার এখান থেকে আস্তে আস্তে সরতে হয়। তো পানি সরার জন্য তারা সেখানে 2 থেকে 3 দিন রেখে দেয়। চটের বস্তার মধ্যে এগুলোকে ঢুকিয়ে সেটা আমরা নিয়ে যাওয়া যায় কিনা সেটা আমরা দেখছি। বিভিন্ন জায়গায় খানাখন্দ হয়ে গেছে, ওই খানাখন্দগুলো আমি বলেছি প্যাচ আপ করে দিতে। এটা আমরা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, যেখানে যেখানে গর্ত থাকবে সেগুলো প্যাচ আপ যাতে করে দেওয়া। চট্টগ্রাম নগরের বর্তমানে ফ্লাইওভার আছে 3টি, একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রাম 4 আসনে কপাল পড়ল আসলাম চৌধুরীর। ভোটে জিতেও শপথ নেওয়া হলো না তার। ঋণখেলাপি হওয়ায় প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, নতুন করে নির্বাচন হতে পারে এই আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেসব প্রার্থীকে মনোনয়ন দেয় তার মধ্যে সবচেয়ে সম্পদশালী চট্টগ্রাম 4-এর আসলাম চৌধুরী। খেলাপি ঋণের বোঝা মাথায় নিয়েই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইস্যুটি নিয়ে তাকে উচ্চ আদালতে হাজির করেন। নির্বাচনের আগেই আপিল বিভাগ বলে দিয়েছিলেন, যদি আসলাম চৌধুরী এই আসনে জয়ী হয়ও ওই আসনে যেন ফল ঘোষণা স্থগিত থাকে। সব পক্ষে শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানালেন, আসলাম চৌধুরী ঋণ খেলাপি, তিনি শপথ নিতে পারবেন না, বাতিল করা হয় প্রার্থিতা। আপিল বিভাগের আদেশ হয়েছিল 3 ফেব্রুয়ারি 2026 সালে।
সেই আদেশে বলা হয়েছিল যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে রেজাল্ট স্থগিত থাকবে, গ্যাজেট স্থগিত থাকবে। এই আপিল শুনানি অন্তে আজকে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে ওই আসনে। নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা। জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। এত আলোচনার পরও সব পক্ষকে তাকিয়ে থাকতে হবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে, কারণ পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে কি আসে ঋণ খেলাপিদের বিষয়ে তাও দেখার বিষয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারুবকুণ্ড ও বটতলা এলাকায় গাছ ফেলে অবরোধ করেন বিএনপি নেতাকর্মীরা। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক অবরোধের পর তা তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে কুমিরা ও ভাটিয়ারীতে মিছিল বের করেন তারা। পরে এক সমাবেশে দলটির নেতাকর্মীরা বলেন, আসলাম চৌধুরীকে সীতাকুণ্ডের মানুষ রায় দিয়ে জনপ্রতিনিধি করেছে, তাই মানুষের সেবা করতে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান নেতাকর্মীরা। ফরিদপুরের ভাগায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 20 জন। পুলিশ জানায়, স্কুলে যাতায়াতের পথ নিয়ে পূর্ব সদরদি ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে মঙ্গলবার রাত 8টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। দফায় দফায় চলে সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হন সুমন শেখ নামের এক যুবক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আহত আরও অন্তত 20 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকার দ্বন্দ্বে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। পুলিশ জানায়, সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়া পাশের ধরন্তি গ্রামের খাদিম মিয়া আলাল ও আশিকের কাছে পাটি বিক্রির লাখ টাকা পাওনা বলে দাবি করেন। তবে খাদিম মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপক্ষের সংঘর্ষ হয়। এতে মারা যান খাদিম মিয়া। এর জেরে পরদিনও সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। সবশেষ মঙ্গলবারও দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ ওঠে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে। বাট এখানে 3 দিন যাবত ঝগড়া চলতেছে, 3 দিন যেন রণক্ষেত্র পরিণত হচ্ছে। বাজারের একটা দোকানপাটও নাই, ঝগড়া চলতেছে। প্রশাসন মানে এরকম কিলিগা, মানে আমাদের অবস্থা বহুত খারাপ, ঠিক আছে। আশেপাশে বাড়ি ঘর লুট করে লেগেছে। আমরা দুপক্ষকে বলতে চাই, আপনারা যে নিজের অবস্থানে শান্তিপূর্ণ অবস্থানে থাকুন। আপনাদের যে আইনানুগ সহায়তা এবং ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। দেশের বাইরের খবর। চলমান উত্তেজনার মধ্যেই সমঝোতা চুক্তির পরবর্তী ধাপে পৌঁছাতে কাতারের দোহায় ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। তবে এ দফায় মুখোমুখি আলোচনায় বসছে না তেহরান ওয়াশিংটন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। ইরানের প্রতিনিধি দল দোহায় অবস্থান করলেও কোনো সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই তাদের। যুদ্ধ বন্ধে হওয়া সমঝোতা স্মারকের 5 শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোবে না, সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এর মধ্যে লেবাননে চলমান সংঘাতের অবসান, যুক্তরাষ্ট্রের তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জব্দ তহবিল মুক্ত করার শর্ত অন্যতম। এছাড়া হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্ব বজায় থাকবে, এমন বার্তাও দেন গালিবাফ।
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের 5 দিন পরও ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খোঁজে চলছে উদ্ধার অভিযান। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1719 জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। যতই দিন যাচ্ছে ততই নিখোঁজদের জন্য উদ্বেগ উৎকণ্ঠা তীব্র হচ্ছে স্বজনদের। ভেঙে পড়া ভবন, ধ্বংসস্তূপে পরিণত হওয়া জনপদ আর স্বজন হারানোর আহাজারি। ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর এমনই চিত্র ফুটে উঠেছে ভেনেজুয়েলার মানচিত্রে। সরকারি হিসাব মতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 1719 জন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। সময় যত গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও ততই কমছে। তবুও আশা ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানের 5ম দিনেও ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে কাজ চলছে। আন্তর্জাতিক সহায়তা হিসেবে 30টি দেশের উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করছে। আমরা এখনো জীবিতদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই প্রচেষ্টা নিখোঁজদের পরিবারের জন্য যেমন আশা জাগাচ্ছে, তেমনি পুরো জাতিকেও আবেগ আপ্লুত করছে। ভেনেজুয়েলার উদ্ধারকারী দল এবং আন্তর্জাতিক উদ্ধারকর্মীদের নিরলস পরিশ্রম আমাদের মানুষের সামনে এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা লা গুয়ারা, মিরান্ডা ও রাজধানী কারাকাসে প্রকৌশলী ও বিশেষজ্ঞদের মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। পাশাপাশি সমান গুরুত্ব পাচ্ছে পুনর্বাসনও। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অস্থায়ী আশ্রয় শিবির পরিচালনা ও নতুন আবাসন নির্মাণে বিশেষ কমান্ড গঠন করেছে সরকার। এদিকে সোমবার সকালে রাজধানী কারাকাসের উত্তরে 10 কিলোমিটার গভীরে 4.6 মাত্রার একটি আফটারশক অনুভূত হয়। তবে এতে নতুন কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়ারা অঙ্গরাজ্যে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়েছে। ধীরে ধীরে অন্যান্য জরুরি সেবাও পুনরুদ্ধারের কাজ চলছে। উদ্ধার অভিযান, ত্রাণ কার্যক্রম এবং পুনর্বাসন এই কাজগুলো এখন সমানতালে এগিয়ে নিচ্ছে ভেনেজুয়েলা সরকার। তবে ধ্বংসস্তূপ সরানো, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার ঐতিহাসিক অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত প্রচেষ্টাকে আটকে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। নির্বাহী আদেশটি কার্যকর হলে কেবল সেই সব শিশুই নাগরিকত্ব পেত যাদের বাবা মায়ের একজন মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা। তবে আদালতের রায়ে বহাল থাকবে অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই তড়িঘড়ি করে একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিনই জন্মসূত্রে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সীমিত করতে নির্বাহী আদেশে করেন সই। তবে বিতর্কিত সেই প্রচেষ্টা আটকে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। রায়ে আদালত জানিয়েছে ট্রাম্পের নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনীর পরিপন্থী। আদালতের 6-3 ভোটে হওয়া এই রায়ের ফলে ট্রাম্পের আদেশটি অকার্যকর হয়ে পড়েছে, যেটি কার্যকর হলে কেবল সেই সব শিশুই জন্মসূত্রে নাগরিকত্ব পেত যাদের বাবা মায়ের একজন মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা। এতে অভিবাসী বা অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের সন্তানদের জন্মসূত্রে নাগরিক হওয়ার পথ বন্ধ হয়ে যেত। তবে সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্ম নেয়া কেউ নাগরিক হওয়ার অধিকার রাখে বলে স্পষ্ট করে সুপ্রিম কোর্ট। ডোনাল্ড ট্রাম্পের আদেশকে সংবিধানের দীর্ঘদিনের ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত রক্ষণশীল বিচারপতির সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এই রায় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি পরাজয়। সাম্প্রতিক মাসগুলোতে এটি ট্রাম্পের তৃতীয় বড় পরাজয়। এর আগে ফেব্রুয়ারি মাসে আদালত তার ব্যাপক শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল করে। সম্প্রতি ফেডারেল রিজার্ভের কর্মকর্তা লিসা কুককে বরখাস্ত করার আদেশেও স্থগিতাদেশ দেয়া হয়। যদিও নিম্ন আদালতগুলো আগেই ট্রাম্পের এই সকল বিতর্কিত আদেশ আটকে দিয়েছিল, তবে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে বিষয়টি নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এই ছিল সকাল 9টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।